সারাদিন কাজ করে ক্লান্ত, তারপরেও এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হলো, এ কারণে এই ভিডিওটা করছি। দুটো বিষয় আমি উপস্থাপন করব। প্রথম ভিডিওটাতে আমি উপস্থাপন করছি গ্যাজেট সংক্রান্ত বিষয়, খুব ইম্পর্টেন্ট, এবং দ্বিতীয় যে ভিডিওটা আমি পোস্ট করব সেটা আরও ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যারা ডিলিটেড, যারা আন্ডার এডজুডিকেশন এবং যারা ট্রাইব্যুনালে আছেন, উনাদের যে বিভিন্ন প্রকার হুমকি চমকির মুখে পড়তে হচ্ছে এবং নাগরিকত্ব তাদের থাকবে কি থাকবে না, এই যে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে বলে অনেকে কমেন্ট করছেন, আমার কাছে জানতে চাইছেন, আতঙ্কিত এবং থানা থেকে ফোন করছে বলছেন, তাদের নিয়ে দ্বিতীয় ভিডিওটাতে আমি বলবো। তো প্রথমে গ্যাজেট সংক্রান্ত বিষয়টা নিয়ে বলাটা খুব জরুরি, কারণ আমি যে টাইমিংটা দিয়েছি সেই টাইমিংয়ের বাইরেও মানুষে কন্টিনিউয়াসলি কল করে যাচ্ছে আমাকে। তো আমার পক্ষে পসিবল নয় সমস্ত কল অ্যাটেন্ড করা, এবং যখন আপনারা অভিযোগ করছেন যে আপনার মোবাইলটা বন্ধ কেন, কারণ হচ্ছে এগুলোই। কারণ একটা টাইমের পরে সার্ভিস দেওয়ার পরে তারপরে আমাকেও কিন্তু একটু রেস্টের প্রয়োজন হয়, খাওয়া দাওয়ার প্রয়োজন হয়, স্নানের প্রয়োজন হয়, তখন আমি মোবাইলগুলো সুইচ অফ করে রাখি। হোয়াটসঅ্যাপটা ম্যাক্সিমাম টাইম আমার অন থাকে, ওপেন থাকে, কিন্তু সেখানেও সবসময় অপ্রয়োজনে কল করবেন না। যাই হোক, এবার গ্যাজেট সংক্রান্ত একটা আপডেট আপনাদের দেওয়ার ছিল। বেশ কয়েকটা কেস আসলো যেগুলো নিয়ে আমার মনে হলো যে আপনাদের যদি জানিয়ে রাখি আপনাদের অনেক সুবিধা হবে। যেমন একটা কেস আপনারা জেনে রাখুন যে কাদের গ্যাজেট প্রয়োজন এবং কাদের গ্যাজেট করার কোনো প্রয়োজন নেই। উইথাউট গ্যাজেট আপনাদের যে সমস্যা ওটা এমনি সলিউশন হয়ে যেতে পারে। গ্যাজেট করতে আপনার 9-10 হাজার টাকা, বেসিক গ্যাজেটটা করতে আপনার টোটাল খরচ, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, আপনার সিডি মেকিং, আপনার এফিডেভিট, আপনার যে ফাইলিংগুলো, আপনার যে খসড়া ড্রাফটিং, এগুলো সমস্ত মিলে একটা অফিসিয়াল প্রসেসকে কমপ্লিট করতে 9 থেকে 10 হাজার টাকা মিনিমাম খরচ আছে। তো এটা অনেকে আপনাদেরকে উৎসাহ দিচ্ছে এবং আপনাদেরকে বলছে যে আপনি একটা গ্যাজেট করে নিন এবং আপনি গ্যাজেট করতে চলে আসছেন। শুনুন, সবার সমস্ত ক্ষেত্রে গ্যাজেটের প্রয়োজন হয় না। যেমন এক্ষুনি একজন আমাকে কল করলো, আমি একটা কাল্পনিক নাম দিয়ে বোঝাচ্ছি, একটা কাল্পনিক নাম দিয়ে বোঝাচ্ছি, আপনারা বুঝবেন। ধরে নেওয়া যাক সেই কাল্পনিক নামটা হচ্ছে কল্পনা। তো মুসলিম সম্প্রদায়ের মহিলা, বিবাহ পূর্বে ইনি ছিলেন কল্পনা খাতুন। বিবাহ পূর্বে ইনি ছিলেন কল্পনা খাতুন, অর্থাৎ ইনার যদি বার্থ সার্টিফিকেট থাকে এবং পড়াশোনার যদি সার্টিফিকেট থাকে, মাধ্যমিক পাস, এইচএস কিংবা গ্র্যাজুয়েশন, কিংবা অন্য কোনো ডকুমেন্টও যদি তৈরি হয়, সেখানে ইনি কল্পনা খাতুন থাকবেন, এটাই স্বাভাবিক। এরপরে যখন ইনার বিবাহ হয়েছে, বিবাহের পরে ইনার সারনেম হয়েছে বেগম কিংবা বিবি। অনেকের বেগম হয়, অনেকের বিবি হয়, বিবাহ পূর্বে যেটা মুসলিম রীতি সেই অনুযায়ী অনেকে বেগম হয়, অনেকে বিবি হয়। এখন ইনারা চাইছেন যে, মানে আতঙ্কে আছেন অনেকে, এই সমস্যার কারণে এসআইআর থেকে ডিলিট হয়েছেন এবং অনেকে আবার ডিলিট হয়নি। তো ইনারা এখন ইনাদের একটা ধারণা বা কেউ ইনাদেরকে বুঝিয়েছে যে আপনি যদি একটা গ্যাজেট করে নেন তাহলে আপনার সুবিধা হবে এবং ট্রাইব্যুনাল আপনাকে ছেড়ে দেবে। তো প্রথম কথা হচ্ছে, বিবাহ পূর্বে মুসলিম মহিলারা অধিকাংশই খাতুন সারনেমটা রাখে এবং বিবাহ পূর্বে অনেকে খাতুনও থাকে, অনেকে বিবি হয়, অনেকে আবার অন্য সারনেম একটা ধারণ করে, করতেই পারে। এটা একদমই সিম্পল কেস, একদম নগণ্য একটা কেস। এই সমস্ত কেসে যদি নামটার বিশাল কোনো বিকৃতি না ঘটে এবং বেসিক নাম কল্পনা, বেসিক নাম ওটা বিবাহ পূর্বেও কল্পনা ছিল এবং বর্তমানেও কল্পনা, তাহলে আপনি যদি গ্যাজেট নাও করেন আপনার খুব বড় সমস্যা হবে না, হওয়ার কথা নয়। ট্রাইব্যুনাল যথেষ্ট মানবিক এবং যে লার্নড জাজেসরা রয়েছেন ওনাদেরকে শেখাতে হয় না, ওনারা যথেষ্ট কিছু জানেন। অতএব যখন ওনারা দেখবে এবং আপনাকে যদি হিয়ারিংয়ে ডাকে, যদি আপনি ট্রাইব্যুনালে থেকেও থাকেন, আপনার কাছ থেকে ডিটেলসটা, হিস্ট্রিটা যদি শুনে নেয়, তাহলে কিন্তু ওনারা বুঝে যাবে এবং আপনাকে অ্যাপ্রুভড করে দেওয়ার চান্সেসটাই বেশি। এবার আপনি যদি এরপরেও এটা নিয়ে কথা বলার সাহস না পান, তাহলে আপনি একজন শিক্ষিত লয়ারকে হায়ার করুন, মানে একজন আইনজ্ঞ উকিল, ওনাকে বলুন আপনার হয়ে ট্রাইব্যুনালে কথা বলবে, আপনি ডকুমেন্টসগুলো ওনাকে দিয়ে দিন। উনি, এটা যে কেউ করতে পারেন, যারা ট্রাইব্যুনালে আছেন সবাই উকিল নিয়োগ করতে পারেন, উকিল ধরতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যে উকিল এসআইআর সম্পর্কে জ্ঞান রাখে তাকেই কেসটা দেওয়ার। সবাই জ্ঞান রাখে না, আমি স্পষ্ট বলছি, মানে সব উকিল এসআইআর নিয়ে মাথা ঘামায়ও না এবং এসআইআরের কেস নেয়ও না। অতএব আগে জেনে নেবেন। স্পেশালি যদি আমার সাজেশন বলতে পারেন, এটা সোশ্যাল মিডিয়ায় অনেক ইয়াংস্টার লয়ার ঘুরে বেড়াচ্ছে, ওনারা যথেষ্ট ওয়াকিবহাল। আমি দেখেছি, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা।
খুব ইয়াং হতে পারে, কিন্তু এসআইআর প্রক্রিয়াটায় ওনারা বেশ যথেষ্ট স্টাডি করেছে, যথেষ্ট জানে। ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমার মনে হয় বেটার হবে। আরও যথেষ্ট শিক্ষিত লয়াররা রয়েছেন, আপনারা চাইলে যাচাই করে নিতে পারেন, কিন্তু সেটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট। আমি কিন্তু কাউকে রেকমেন্ড করছি না, এবং আমার সেরকম পরিচিত লয়ারও নেই। আমাকে যারা জিজ্ঞেস করছেন যে আপনি একটা লয়ার দিন, এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে না, এটা আমি সাজেশনও দেবো না। যেটা সাজেশন দেবো সেটা দিলাম, যে যারা এসআইআর সম্পর্কে জানে, যারা এসআইআর সম্পর্কে জ্ঞান দিচ্ছে, আমি দেখেছি তাদের পার্সোনালি, তাদের ভিডিওসগুলো, তারা যথেষ্ট উচিত কথা বলে, এবং যে এসআইআরের 2026-এর যে রুলসগুলো, রেগুলেশনসগুলো ছিল, সেগুলো তারা জানে, জেনে বুঝে কথা বলছে। অতএব আমার মনে হয় যে তারা অনেক বেশি এটা নিয়ে জানে, তাদেরকে আপনি কেসটা দিতে পারেন, এবং যেহেতু জুনিয়র, তাদের ফিসটাও তুলনামূলক যথেষ্ট কম হবে, এ কারণে আমার এই সাজেশন। এবার আসি গ্যাজেট নিয়ে, যারা জানতে চাইছেন যে গ্যাজেটটা কিভাবে পাবলিশ করাবো। আমি পার্সোনালি আমি যেভাবে করাই, আমার অফিসে একমাত্র বাংলা থেকে আমি কাজ করি। এ কারণে অধিকাংশকে এখনও অবধি 2200-র উপরে আমি গ্যাজেট পাবলিশ করিয়েছি বাংলা, নট অনলি ইন বেঙ্গল, মানে বাঙালিদেরই বলতে পারি, এবং কর্ণাটকা থেকেও যারা যোগাযোগ করেছে তাদেরও গ্যাজেট করে দিয়েছি। সৌদি আরবের কাতার, জেড্ডা থেকে যারা যোগাযোগ করেছে তাদেরও গ্যাজেট আমি পাবলিশ করে দিয়েছি। তারপরে বুঝতে পারছেন তো, সৌদি আরবে যারা থাকে তাদের যদি আমি গ্যাজেট করে দিই, তাদেরকে যদি আমার বাড়িতে না আসতে হয়, আমার সঙ্গে দেখা না করতে হয়, তাহলে আপনাকেও করতে হবে না। কেন? কারণ সম্পূর্ণ কাজটাই অনলাইনে হয়। অনলাইন মিনস থ্রু হোয়াটসঅ্যাপ। আপনি হোয়াটসঅ্যাপে, আমি সম্পূর্ণ প্রসেসটা আলোচনা করে দিচ্ছি গ্যাজেটের, তাহলে আপনাদের সুবিধা হবে। বারবার যে কনফিউশনটা আপনাদের মধ্যে দেখা দেয়, এবং আপনারা আমার বাড়ি আসতে চান বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, সেটা প্রয়োজন নেই। প্রথম কথা হচ্ছে, মোবাইলটাই আমার অফিস, আমার এমনি ফিজিক্যাল কোনো অফিস নেই। মোবাইলটাই আমার অফিস, সম্পূর্ণ কাজটাই আমি মোবাইলেই করি, মোবাইলের মারফতই হয়। আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনার কাছ থেকে প্রথমে কেসটা শুনবো। যারা প্রথমেই ফোন করে বলেন যে দাদা আমি একটা গ্যাজেট করব, আপনি কি করে জানলেন যে আপনার গ্যাজেট প্রয়োজন আছে কি নেই? অপ্রয়োজনে গ্যাজেট করে টাকা কড়ি ফুরানোর কোনো প্রয়োজন নেই। ওগুলো জমিয়ে রাখুন, আপনার বাচ্চার ভবিষ্যতে কাজে লাগবে, বাচ্চাদের শিক্ষিত করান। এবার আমি যদি বলি যে হ্যাঁ এই কেসটা এরকম একটু জটিল, তাহলে আপনি গ্যাজেটটা করান যদি আপনার প্রয়োজন আছে। আমার গ্যাজেট করিয়ে ইনকাম করার কোনো প্রয়োজন নেই অকারণে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে কীভাবে হয় কাজটা অনলাইনে। প্রথমে আপনার সঙ্গে আমার ডিসকাশন হবে, আমি আপনার আলোচনাটা শুনে আমি বুঝে যাব যে আপনার গ্যাজেট প্রয়োজন আছে কি না, এবং শুধু সেটা জানলেই হবে না, আমি প্রপার ডকুমেন্টেশন আপনার আছে কি না। বিভিন্ন ডকুমেন্টে সেই ভুল নামগুলো যদি না থাকে এবং সঠিক নাম যদি না থাকে, তাহলে গ্যাজেট হয় না। মানে মিনিমাম দুটো এরকম ডকুমেন্ট আপনার লাগবে। এই ডকুমেন্টগুলো আবার আমি বলে দিচ্ছি: ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। এই 5টা ডকুমেন্টের মধ্যে আপনার যদি এই ভুল নাম এবং সঠিক নাম এগুলো থেকে থাকে, এবং স্কুল সার্টিফিকেটস সেটা হোক আপনার মাধ্যমিকের নিচে কিন্তু নয়, মাধ্যমিকের ওপরে, মাধ্যমিক থেকে আপনি যতদূর পড়াশোনা করেছেন, এই সার্টিফিকেটসগুলোতে 6টা ডকুমেন্টস টোটাল যদি ভুল থাকে, তাহলে এগুলো দিয়ে আমি গ্যাজেটটা করাতে পারি। এই সার্টিফিকেটসগুলো আমি শুনে নেব আগে, ভুল নামের এবং সঠিক নামের ডকুমেন্টস আছে কিনা। যদি না থাকে ডকুমেন্টস, তাহলে আপনার গ্যাজেট হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উপায় বের করা যায়, সেটা হচ্ছে এসডিএম দিয়ে করতে হয়। এসডিএম একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিক্লারেশন, যেটা আমাদের লয়ার হেল্প করে, এবং তার জন্য এক্সট্রা চার্জও কিন্তু নেয়। যাদের প্রপার ডকুমেন্টেশন নেই ভুল নামের, শুধুমাত্র 2002-এর তালিকায় নাম আছে ইত্যাদি, তাদের ক্ষেত্রে এটা, কিন্তু সবার ক্ষেত্রে আবার গ্যাজেটের প্রয়োজন হয় না। মানে ক্লিয়ার করে দিই ব্যাপারটা। ধরুন শুধু 2002-এর তালিকায় আপনার নামটা একটু ভুল রয়েছে এবং বাকি কোনো ডকুমেন্টে আপনার ভুল নেই, তাহলে আপনার গ্যাজেট করতেই হবে না, কোনো প্রয়োজনই নেই। 2002-এর তালিকাটা কোনো মাইল ফলক নয়, ওটা ইসিআই একটা মাইল ফলক করেছে, কিন্তু ট্রাইব্যুনাল আপনাকে এখনও বলছে না যে 2002-এর তালিকার সঙ্গে আপনার নামটা মিল নেই কেন, বা আপনাকে মেলাতেই হবে না, ডিলিট করে দেবো। এটা কিন্তু ট্রাইব্যুনাল কখনো বলেনি, বিচার ব্যবস্থায় কথা বলে না, বলবে না আপনাকে। তাহলে বিচার ব্যবস্থা কী দেখে? আপনি ভারতীয় নাগরিক কিনা, এবং ভোটার তালিকায় থাকার জন্য যে কন্ডিশনসগুলো, 18 বছর বয়স হতে হবে, ভারতীয় হতে হবে। ভারতীয় কীভাবে হবেন? আপনার বাবা যদি ভারতীয় হয়, মানে 1987 জুলাই 1987 সালের 1 জুলাইয়ের আগে আপনি বা আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার ঠাকুরদা, ঠাম্মা, দাদু, দিদার মধ্যে কেউ যদি জন্ম হয়ে থাকে, আপনি যদি এটা প্রমাণ করতে পারেন, তাহলে আপনি ভারতীয়। আপনি 18 বছরের বেশি যদি আপনার বয়স হয়ে থাকে, আপনি ভোটার তালিকায় থাকছেন, একদম স্পষ্ট। এবার নামের যে বানানের যে অক্ষরের যে ছোটোখাটো ভুল, এটার জন্য ট্রাইব্যুনাল আপনাকে ডিলিট করছে না, করবে না, যদি এই জিনিসগুলো প্রপারলি প্রমাণ হয়। এবার আবার গ্যাজেটে ফিরে আসি। তো এই যে গ্যাজেটটা,
এরপরে আপনি ডকুমেন্টসগুলো আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন, হোয়াটসঅ্যাপে আমি রিসিভ করব, রিসিভ করার পর আমি এগুলো অফিসে পাঠাবো, অফিসে ভেরিফাই হয়ে আমার কাছে 1 ঘন্টার মধ্যে ডকুমেন্টসগুলো ইয়েস অর নো চলে আসবে। মানে এই কেসটার আমি কেসটা লিখে পাঠাবো আপনার কাছ থেকে শোনার পরে যে এই কেসটা এরকম এরকম করাতে চাইছে, এই ডকুমেন্ট দিয়েছে, প্রপারলি লিখে আমি পাঠাবো অফিসে। 10 মিনিটে বা 1 ঘন্টা, অনেক সময় 10 মিনিটেও রিপ্লাই চলে আসে, অনেক সময় 1 ঘন্টা, অনেক সময় 3 ঘন্টাও লাগে। ওটা অফিসের কাজের উপরে ডিপেন্ড করে। রিপ্লাইটা যখনই আসবে যে এটা হবে, তাহলে আমি আপনাকে জানিয়ে দেবো হবে। যদি বলে যে হবে না, তাহলে হবে না। আমি যদি বলে দিই তাহলে এটা আর গ্যাজেট হবে না, অ্যাটলিস্ট আমাদের কাছে। অন্য কেউ পারবে কিনা আমি জানি না, কিন্তু যদি আমি বলি গ্যাজেট হবে, তার মানে হবে। আবার ফাইনাল বলছি, যারা খুব কনফিউজ করে দেন আমাকে অবধি, নিজেকে তো করেনি, আমাকে অবধি কনফিউজ করে দেন, তাদেরকে বলছি, আমি যদি সমস্ত প্রপার ডকুমেন্টগুলো দেখার পর, অফিসিয়ালি ভেরিফাই করানোর পর যদি আমি বলে দিই যে গ্যাজেট হবে, তার মানে হবে, 100% হবে। ঠিক আছে? টাইমিং কিন্তু 45 ডেইজ। আমি আবার ঘোষণা করছি, 20 দিনে যে গ্যাজেটটার আমি কথা বলেছিলাম, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সেগুলো আর ওই পন্থায় আমি যাবই না। ওগুলো অনেক হ্যাপা, এবং হচ্ছে সবার সেই গ্যাজেট হয়ও না। তাহলে মোট হচ্ছে কথা 45 ডেজ আপনার গ্যাজেট পাবলিশ করতে আমার সময় লাগবে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টসগুলো দিলেন, সেগুলো অফিসিয়ালি ভেরিফাই করার পর আপনাকে আমি জানিয়ে দিলাম যে আপনার গ্যাজেট হবে। তারপরে আমি আপনাকে কিউআর কোড দেবো, আপনি সেখানে পেমেন্টটা করবেন, অনলাইন পেমেন্ট কিন্তু, অফলাইন নয়। অফলাইনে যদি হয় তাহলে কিন্তু একটা ভয় থাকে যে আমি আপনার টাকাটার হিসাব হয়তো নাও দিতে পারি, কিন্তু আপনি যখন আমাকে অনলাইনে ট্রানজ্যাকশনটা করলেন, আপনার কাছে কিন্তু একটা হিস্ট্রি থাকলো যে আপনি আমাকে পে করেছেন। বোঝাতে পারলাম? এই অনলাইন ট্রানজ্যাকশনটা এ কারণে হচ্ছে ক্লিন, সবচাইতে ক্লিন। পে করার পর আপনি 3 দিনের মধ্যে একটা খসড়া পাবেন, ড্রাফট, যে আপনি যে সমস্যাটা যেভাবে বলেছেন সেভাবে আমি লিখেছি কি না সেটা আপনি দেখবেন। দেখার পরে ওখানে যদি কোনো কারেকশন থাকে আপনি আমাকে বলবেন যে এটা ভুল আছে, এটা ঠিক করুন। আমি ঠিক করে আবার আপনাকে খসড়া দেবো। আবার যদি ভুল থাকে আবার কারেকশন করতে বলেন, আবার কারেকশন করে দেবো। এইভাবে এই যে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে দেখুন, এইটা প্রথমে আপনাকে দেবো। এখানে আপনার নাম থাকবে, ভুল নাম থাকবে, সঠিক নাম থাকবে, বাবার নাম থাকবে, আপনার অ্যাড্রেস থাকবে। অ্যাড্রেসে কিন্তু RO লেখা থাকে, RO মানে রেসিডেন্ট অফ। যারা এটা নিয়ে খুব কনফিউজ হন তাদের উদ্দেশ্যে বলছি, RO মানে রেসিডেন্ট অফ। এটাই হচ্ছে আপনার অ্যাড্রেস। এবার এই অ্যাড্রেস কিন্তু আমরা পিক আপ করবো হয় আপনার আধার কার্ড থেকে, না হয় আপনার ভোটার কার্ড থেকে। যারা পরবর্তীতে আমাকে বলেন যে দাদা আমাকে ভিলেজ লিখে দিন, পোস্ট লিখে দিন, ওটা হবে না। যেভাবে আপনার আধার কার্ডে বা ভোটার কার্ডে লেখা আছে ঠিক ওরকমই হবে, ওর বাইরে যাব না। কারণ এই অ্যাড্রেস প্রুফ হিসেবে সেই আধার কার্ড বা ভোটার কার্ড যেটা দেখে আমরা অ্যাড্রেসটা নিয়েছি সেটা কিন্তু গ্যাজেট অফিসে সাবমিট করতে হয়। যদি না করি রিজেক্ট হয়ে যাবে। তাহলে এটা রিকোয়েস্ট করবেন না যে আমাকে মডিফাই করে দিন। হ্যাঁ, অ্যাড্রেসটা যদি আমি ভুল টাইপ করি, পিনকোডটা যদি ভুল টাইপ করি, সেক্ষেত্রে আমাকে বলতে পারেন যে এটা রেকটিফাই করে দিন, আমি রেকটিফাই করে দেবো। সেটা কিন্তু ওই ডকুমেন্ট ওয়াইজই হবে, ডকুমেন্টের বাইরে গিয়ে আমি করতে পারবো না। এরপরে যখন আপনি বলবেন যে খসড়ায় সব কিছু ঠিক আছে, একদম পারফেক্ট হয়ে গেল, এবার কারেকশন করার পর একদম পারফেক্ট, কিংবা প্রথমেই যদি একদম পারফেক্ট থাকে, আপনি বলে দিলেন যে কনফার্ম, এটা ঠিক আছে করে দিন। তখন আমি কনফার্ম করার পর আবার 3 দিনের মধ্যে, হতে পারে সেদিনই আপনাকে পাঠালাম, যদি না পারি উইদিন 3 ডেজ, 3 দিনের মধ্যে আপনাকে আমি 5টা PDF ফাইল পাঠাবো। এটা হলো সেই PDF। এখানে উপরে আপনার এফিডেভিটে আপনার ডিটেলসটা লেখা থাকবে। তারপর এই যে ডেপোনেন্টের এই জায়গাটা আপনাকে সাইন করতে হবে, এই যে ডেপোনেন্টের এই জায়গাটায় আপনাকে সাইন করতে হবে। এখানে টোটাল 5টা পেজ আছে, 5টা পেজে 5টা সিগনেচার। এরপরে নিচে চলে যাবেন, এটা হচ্ছে সিডি সার্টিফিকেট, এখানেও আপনার ডিটেলস লেখা থাকবে। আমরা যে সিডিটা তৈরি করব সেই সিডিটাতে আপনার যে ডিটেলসগুলো প্রয়োজন হয় সেটা এখানে থাকবে। এই যে এখানে লেখা আছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আপনি সিগনেচার করবেন। আচ্ছা, সিগনেচারের ব্যাপারটা হচ্ছে, আপনি যদি 2টো বা 3টে নাম আপনার থাকে যেগুলো কারেকশনের জন্য আপনি গ্যাজেট করছেন, আপনি সমস্ত নামের যে কোনো একটা দিয়ে সিগনেচার করতে পারেন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব আপনি সমস্ত সিগনেচারগুলো প্রেজেন্ট যে নামটাকে আপনি সিলেক্ট করছেন, যে নামটা নিয়ে আপনি চলতে চাইছেন, সে নামটা দিয়েই করবেন। কোনো কনফিউশনের দরকার নেই যে দাদা এখানে তো ওই আগের নামটা লেখা আছে, কোনটা দিয়ে করব। আপনি জাস্ট একটা নামে সমস্ত সিগনেচারগুলো করুন প্রেজেন্ট নামটা দিয়ে, তাহলেই হবে। তারপর এখানে চলে আসুন, ইউজ ফেথফুলি, এখানে একটা সিগনেচার হবে। এরপরে এখানে দেখুন, এখানে আপনার নাম লেখা থাকবে, এখানে নামের উপরে সিগনেচার, এবং নিচের পেজটাতেও তাই আপনার নাম লেখা থাকবে, নামের উপরে সিগনেচার। কিন্তু এই শেষের পেজ দুটো হচ্ছে, এই দুটো হচ্ছে সাক্ষী পেজ, উইটনেস পেজ। এই যে দেখুন, উইটনেস 1, এখানে উইটনেস 2, এখানে উইটনেসের সিগনেচার হবে, এখানে আপনার ফুল নামটা লিখতে হবে উনার, মানে সাক্ষীর, এবং নিচে অ্যাড্রেসটা লিখতে হবে। তার নিচে 2 নম্বর যে সাক্ষী আছে, উনার নাম, উনার অ্যাড্রেস এবং উনার সিগনেচার প্রয়োজন। এবং তারপর যে নিচের পেজটাতে আসলেন, এখানে কিন্তু নতুন দুজনের নয়, ওই সেম দুজন
সাক্ষী যারা উপরে যাদের ডিটেলসটা লিখেছেন তাদেরই নাম, সিগনেচার এবং অ্যাড্রেসটা নিচেও প্রয়োজন। এই সাক্ষীর পেজটা দুবার ফিল আপ করতে হয়, সেম দুজন পার্সনের। এখানে খুব কনফিউজ হন আপনারা, কনফিউশনের কিছু নেই। তারপরে এটা ফিল আপ করার পর আমাকে একবার চেক করিয়ে নেবেন। চেক করার পর আমি যখন ওকে করে দেবো, আপনি এটা আমি যে অ্যাড্রেসটা দেবো সেই অ্যাড্রেসে আপনারা পোস্ট করে দেবেন। এই 5টা পিডিএফ ফাইল আপনাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর আপনি এখানে সিগনেচার করবেন। কোথায় করবেন, কিভাবে করবেন, আমি আপনাকে এক্সাম্পল কপি পাঠিয়ে দেবো। যারা আমার কাছে গ্যাজেট করেছেন তারা জানেন, তাদের সঙ্গে ডিসকাস করে নিতে পারেন যে প্রসেসটা হুবহু আমি ডিট্টো আলোচনা করে দিচ্ছি। এরপরে সেই সিগনেচারগুলো করার পর দুজন সাক্ষী লাগবে। টোটাল দুটো পেজে ওই দুজন সাক্ষী দুবার করে বসবে। 4জন সাক্ষী নয়, টোটাল দুজন। উপরের পেজটাতে যে দুজন, নিচের পেজটাতেও সেই দুজন। তাদের সিগনেচার, তাদের নাম এবং তাদের অ্যাড্রেস। কোনো ডকুমেন্ট লাগবে না, কারোই কোনো ডকুমেন্ট লাগবে না। এই যে 5টা ফাইল আমি আপনাকে পাঠালাম, এই 5টা ফাইল আপনি সিগনেচার করবেন, সাক্ষীরা সিগনেচার করবে দুজন। এই সাক্ষীরা 18 বছর বয়সের যে কেউ হতে পারে, আপনার পরিবারের ভেতরের হতে পারে, পরিবারের বাইরেও হতে পারে। পরিবারের বাইরে হলে আরও ভালো, যদি আরও ভিন্ন সারনেমের হয় তাহলে আরও ভালো, ভিন্ন যদি আমাদের সম্প্রদায়ের হয় তাহলে আরও ভালো, ঠিক আছে। কিন্তু না হলেও কোনো ক্ষতি নেই, আপনার পরিবারেরও যে কেউ হতে পারে। তারপরে আপনি এটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনি ফটো করবেন, আমাকে দেখাবেন। আমি যদি বলি যে ওকে আছে সব কিছু, আমি আপনাকে অ্যাড্রেস দেবো, সেই অ্যাড্রেসে আপনি পোস্ট করবেন। এই অ্যাড্রেস কিন্তু অতি অবশ্যই আমার দিল্লি অফিসের অ্যাড্রেস, ঠিক আছে। আপনি যদি চান আমি আমার অ্যাড্রেস দিয়ে দেবো, আমি যেখান থেকে কাজ করি, কিন্তু সেখান থেকে আমার বাড়ি আসবে, আমার বাড়ি থেকে আবার দিল্লি যাবে, কারণ গ্যাজেট একমাত্র দিল্লি থেকেই পাবলিশ হয়। তাহলে ডিরেক্ট আমি কিন্তু গ্যাজেটটা আপনার পাবলিশ করার জন্য আপনার যে ডকুমেন্টগুলো সেগুলো দিল্লি অফিসেই আপনাকে অ্যাড্রেসটা দেবো। সে আমার অফিস, যেখানে আমার ভেন্ডারশিপ, যেখানে যার আন্ডারে যিনাদের আন্ডারে আমি কাজ করি, সেই সিনিয়র অ্যাডভোকেটের অফিস অ্যাড্রেস, ওখানে পৌঁছে যাবে। এবং যখন পৌঁছে যাবে ওখানে রিসিভ হবে, সেই রিসিভ কপিটার ফটো করে আমাকে পাঠানো হবে। সঙ্গে সঙ্গে আপনাকে দেখাবো আমি যে আপনার ডকুমেন্ট রিসিভ হয়ে গেছে। এই ডকুমেন্টগুলো রিসিভ হওয়ার আগে বা পরে আপনার নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়ে যাবে। আপনার নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা মানে যেদিন থেকে আপনার কাজটা শুরু হলো, আপনি ধরে নিন উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে আপনার নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হবে। মোস্টলি বেঙ্গলের ক্ষেত্রে, পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি অ্যাড্রেসটা আপনার পশ্চিমবাংলারই থাকে, তাহলে আপনার দ্য মিলেনিয়াম পোস্ট কলকাতা এডিশন যে নিউজ পেপারটা আছে, ইংরেজি নিউজ পেপার, সেটাতে আমরা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা করে থাকি। এটা আপনি সর্বত্র পেয়ে যাবেন। আমি আপনাকে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, সেখান থেকে আপনি জোগাড় করে নিতে পারেন। 5 টাকা পার কপি, বেশি নয়, কিন্তু আপনি যখনই কালেক্ট করবেন 4 থেকে 5 কপি কালেক্ট করবেন সারা জীবন ধরে। কারণ হচ্ছে গ্যাজেটের ভ্যালিডিটি হচ্ছে লাইফ লং, এবং সারা জীবন ধরে একটা নিউজ পেপার ইউজ করতে করতে সেটা পুরনো হয়ে যায়, তখন আপনার নতুন কপি বের করতে হতে পারে। এবং সফট কপিটাও, যে সফট কপিটা আছে সেটা আপনি ডাউনলোড করে রাখবেন। এই যে নিউজ পেপারটা আছে, এটা কিন্তু আপনাকে কালেক্ট করে দেওয়ার দায়িত্ব আমার নয়, এটা কিন্তু আপনাকেই কালেক্ট করতে হবে। কিন্তু যদি আপনি কালেক্ট করতে না পারেন, আপনি সেদিনই আমাকে জানিয়ে দেবেন যে আমি কালেক্ট করতে পারিনি, আমাকে 4 কপি বা 5 কপি পাঠিয়ে দিন তাহলে। এবং ফুল অ্যাড্রেসটা লিখবেন মোবাইল নাম্বার সহ। তাহলে যিনি এই কাজটা করেন, এই নিউজ পেপারগুলোকে আপনাকে কুরিয়ার করে দেবে, উনাকে আমি ফরওয়ার্ড করে দেবো। উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, একটা পেমেন্ট করতে হবে উনাকে, কুরিয়ার চার্জেস, সেটা হচ্ছে 350। তারপরে উনাকে 2 কপি, 3 কপি, 4 কপি নিউজ পেপার আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দেবে। এরপরে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা আপনি হাতে পাওয়ার পরে আমি আপনাকে বলবো নেক্সট পেমেন্টটা 2 ধাপে হবে। প্রথমে যেদিন আপনার ডকুমেন্ট অফিসে সাবমিট হবে সেদিন হচ্ছে 50%, এবং বাকি যেটা সেটা সেই 50% হবে পরে। নিউজ পেপারটা যেদিন আপনি হাতে পাবেন সেদিন বা তার পরের দিন আপনি দেবেন। যত ফাস্ট দেবেন তত ফাস্ট আপনার ডকুমেন্ট। এবার আমার কাছে কিন্তু সমস্ত অফিসিয়াল ডকুমেন্টসগুলো, ফাইলগুলো কিন্তু একদম রেডি। আপনি জাস্ট পেমেন্টটা করবেন, ট্রানজ্যাকশান আইডিটা দিয়ে আমরা এগুলো সব কিছু গ্যাজেট অফিসে সাবমিট করে দেবো। যেদিন গ্যাজেট অফিসে সাবমিট করব, মানে যেদিন আপনি লাস্ট পেমেন্টটা আমাকে করলেন, সেদিন থেকে 30 দিনের মধ্যে আপনার গ্যাজেট পাবলিশ হবে। এবার চেক করবেন আপনি কীভাবে, যেদিন লাস্ট পেমেন্ট করলেন সেদিন থেকে 20 দিন হাতে গুনবেন। 20 দিনের পরে যেদিন প্রথম শনিবারটা আসবে সেদিন থেকে চেক করা শুরু করবেন অনলাইনে। গ্যাজেট কিন্তু একমাত্র অনলাইনেই পাবলিশ হয়, অফলাইনে কোনো হার্ড কপি পাবলিশ হয় না। আপনি ডাউনলোড করে নিতে পারেন, এবং আমি কিন্তু আপনাকে পাঠাবই। যেদিন গ্যাজেট পাবলিশ হবে আমি কিন্তু আপনাকে পাঠাবই। এবার 20 দিনের পরে যে প্রথম শনিবারটা আসলো সেদিন আপনার নামটা পাবলিশ হবেই, এ কথা বলা যায় না। হয়তো পরের শনিবার হলো কিংবা তার পরের শনিবার, কিন্তু উইদিন 30 ডেজ আপনার নামটা পাবলিশ হয়ে যাবে। যদি না হয় তাহলে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। কিন্তু যদি অহরহ প্রতি মুহূর্তে আমাকে জিজ্ঞেস করার কিছু নেই যে আজকেও হলো না কেন, আজকেও হলো না কেন। প্রথমে 2-3 শনিবার দেখুন, না হলে আমি দায়িত্ব নিয়েছি আপনার,
যদি আমি করে দিতে না পারি আপনাকে ডাবল রিটার্ন দেবো। এই ভিডিওটাকে আমাকে দেখাবেন, আমি এই ভিডিওতে কথা দিলাম যদি আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি আপনার গ্যাজেট দিতে না পারি বা ভুল গ্যাজেট যদি দিই, মানে ভুল গ্যাজেট বলতে যদি আপনার গ্যাজেটে কোথাও কোনো ভুল থেকে থাকে তাহলে রিপাবলিকেশনের দায়িত্বটা সম্পূর্ণ আমার, সেটা আমার খরচে। যদি আপনার ভুল না থাকে, যদি আমার ভুল থাকে, তাহলে আমার খরচে সম্পূর্ণ আপনার আমি গ্যাজেট পাবলিশ করাবো, সেম গ্যাজেট সঠিকভাবে পাবলিশ করাবো। খরচা আপনাকে বহন করতে হবে না, কারণ ভুলটা আপনার নয়, ভুলটা আমার। কিন্তু ভুল যদি আপনি করেন তার খেসারত কিন্তু আমি দেবো না, কখনোই না। আচ্ছা, এটা গেল গ্যাজেট সংক্রান্ত বিষয়। এবার অধিকাংশ মানুষ এর টনকটা নড়েছে যখন তারা ডিলিট হয়েছেন, তারপরে ডিলিট হওয়ার পরে তারপরে ওনারা গ্যাজেট করে করতে এসে আমাকে বলছেন যে আপনি গ্যাজেটটা তাড়াতাড়ি আমাকে করে দিন, আমি এটা নিয়ে ট্রাইব্যুনালে যাব। দেখুন, প্রথমত 45 দিন মানে 45 দিন লাগবেই। আপনি 5 দিন আগে পেতে পারেন বা 5 দিন পরে, কিন্তু ওই 45 দিনের আগে যদি আমাকে বলেন, আপনি যদি বলেন 1 লাখ টাকা দিচ্ছি আমাকে করে দিন, আমি পারবো না। হয় হতে পারে, কিন্তু আমি পারবো না, আমাকে এই রিকোয়েস্টটা করবেন না। দ্বিতীয় কথা, আপনার মনে যদি ন্যূনতম সন্দেহ থাকে আপনার ট্রানজ্যাকশনের ব্যাপারে, যারা আমাকে এক প্রকার বিরক্তই করেন এগুলো নিয়ে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্টই করবেন না। যাদের সন্দেহ আছে, হ্যাঁ, আমার বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ফাটাপুকুর যে বাস স্ট্যান্ড আছে সেখানে, আমি প্রপার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমি একজন বাই প্রফেশন স্কুল টিচার। আমি যে এই কাজটা করছি এটা আমার প্রফেশন নয়, প্রফেশন কোনো দিন ছিল না, এটা করে আমি পেট চালাই না। অতএব এটার জন্য আপনার কাছে আমাকে আমার সততার প্রমাণ দিতে হবে না। যিনারা আমার কাছে গ্যাজেট করেছেন ওনারা জানেন, এবং ওনাদের তারপরে আত্মীয় স্বজনদের যতজনের গ্যাজেট করাতে চাইছেন আমি সেই সার্ভিসটাই দিয়ে কুলিয়ে উঠতে পারছি না। সেখানে অনেক মানুষ অনেকটা সময় অপচয় করে তারপরে সন্দেহ প্রকাশ করছেন যে আপনাকে কি করে বিশ্বাস করতে পারবো। বিশ্বাস করার কোনো দরকার নেই, আমি অবিশ্বাসী লোক, প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্টটা করবেন না, তাহলে আমি সার্ভিসটা অন্যদেরকে দিতে পারবো। এদিকে আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, আপনি মানুন আর না মানুন, দেখবেন অন্তত 10 জন মানুষ ওই সময় আমাকে কন্টিনিউ কানেক্ট করার চেষ্টা করছে থ্রু ফোন কল। তাহলে তাদেরকে যেন আমি সার্ভিসটা দিতে পারি, এই জন্যে আপনার কাছে রিকোয়েস্ট, যদি বিশ্বাস না আসে মনে, তাহলে আমি কিন্তু অবিশ্বাসী লোক, আমি আগেই ঘোষণা করে দিলাম আপনার কাছে। যারা করেছেন তাদের কমেন্টসগুলো গিয়ে দেখবেন, যদি বিশ্বাস অর্জনের আমার মুখ থেকে শুনতে চান তাহলে তো আমি নিজেকে বিশ্বাসীই বলবো, তাই না? বলবো যে হ্যাঁ আমাকে বিশ্বাস করুন, আমি অমুক, আমি তমুক, এগুলো দরকার নেই। তাহলে আপনি আমার ফেসবুক যে পেজ রয়েছে SIR অ্যান্ড সেন্সাস ফেসবুকে, এবং আমার যে প্রোফাইল রয়েছে অনুপম রহমান, পরিষ্কার বলছি এটা আমার ফেসবুক প্রোফাইল, সেখানে দেখবেন, সেখানেও আমি ভিডিও পোস্ট করি, এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে অনুপম ফর ইউ, এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অনুপম ফর ইউ ডেডিকেটেড টু ইউর সার্ভিস, সবগুলোতে দেখবেন কমেন্টসগুলো চেক করবেন। একটা যদি নেগেটিভ কমেন্ট পান, কারো যদি 1 টাকা কোনো দিন আমি এদিক সেদিক করেছি, তাহলে আমাকে বলবেন। এত হাজার হাজার মানুষের গ্যাজেট করে দিলাম, এত ইন্টারাকশন মানুষের, এত কমেন্টস, একজনও কেউ বলতে পারলো না যে এই দাদাকে বিশ্বাস করবেন না, উনি আমার টাকা মেরে দিয়েছেন? একজনও কেউ বলতে পারলো না? যদি কেউ থেকে থাকেন এরকম, তাহলে প্রপার প্রমাণ দিয়ে কমেন্ট সেকশনে জানান যে কারো সঙ্গে আমি বেইমানি করেছি, আমার রক্তে সেটা নেই। সেবা দিতে নেমেছিলাম, সেবা দিতে দিতে এই জায়গায় পৌঁছেছি, যাদের সেটা প্রয়োজন নেই তারা আমাকে অ্যাভয়েড করুন, টোটালি অ্যাভয়েড করুন, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? আমি দিতে পারছিও না সবাইকে সার্ভিসটা এমনিতেও, এই কারণে আমার কিছু সময় বাঁচবে, এবং আমি এই যে আমার টোটাল যেদিন থেকে আমি SIR কাজ শুরু করেছি, তারপর আপনাদের সেবা দিয়ে চলেছি, সেদিন থেকে আজ অবধি আমার 6 কেজি, টোটাল 6 কেজি ওজন কমেছে। আমাকে ডাক্তার সতর্ক করেছে, আমার বাড়ি থেকে রেগুলার আমাকে এটা নিয়ে বাধা দেয় যে এতটা কি দরকার, আর কি পৃথিবীতে কোনো লোক নেই তারা কি সমাধান দিতে পারে না? কিন্তু আমি নিজেকে প্রথম থেকেই বলি, আমি একটু সংবেদনশীল, একটু বেশি রকম সংবেদনশীল, এ কারণে আমি পারি না নিজেকে আটকে রাখতে। আর তারপরে আমি যে গ্যাজেটের সার্ভিসটা দেই, এই গ্যাজেট সার্ভিসে আমি একদম টোটালি ফ্রি অফ কস্ট, এখন কিন্তু শুরুতে দিয়েছি, এখন কিন্তু দিচ্ছি না, কারণ আমি ভালো করে লক্ষ্য করেছি আমি তাহলে পারবো না সার্ভিসটা দিতে। কেন? কারণ একটা মানুষকে সার্ভিসটা দিতে আমার 45 দিন তার পিছনে লেগে থাকতে হচ্ছে, তাহলে আমার ওখান থেকে 100 টাকা 200 টাকা রাখাটা বাধ্যতামূলক, নাহলে আমি সার্ভিস দিতে পারবো না, সেটা কিন্তু আমি রাখছি। এটা আমি একদম পরিষ্কার বলে দিলাম। প্রথম 2 মাস ফ্রি অফ কস্ট সার্ভিস দিয়েছি, কারো কাছ থেকে এক্সট্রা 1 টাকা আমি নিইনি। এখন কিন্তু আমি আমার সামান্য হলেও সেখান থেকে রাখি। তবে অনেকে যারা খুব রিকোয়েস্ট করে, খুব হতদরিদ্র, এই রিকোয়েস্টটা সবাই করবেন না, তাদের আমি সামান্য কিছু আমার অংশটা ছাড় দিতে পারি, কিন্তু সেটা নগণ্য, খুবই নগণ্য। আপনার ওটা শুনে লাভ নেই, আপনি হয়তো শুনে খুশিও হবে না যে এইটুকু ছাড় দিয়ে তাহলে কী লাভ, তাহলে পুরোটাই নিন,
ঠিক আছে? তো এগুলোই ছিল আপনাদের উদ্দেশ্যে বার্তা। এবার গ্যাজেট নিয়ে যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, চেষ্টা করবেন যে আমি এটা একদম স্ট্রংলি বলে দিচ্ছি, আপনার সঙ্গে সবসময় আধা ঘন্টা 20 মিনিট কথা বলা আমার পক্ষে সম্ভব নয়, এবং আমাকে কাজটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কল করা শুরু করবেন না। আপনার কোনো ডাউট থাকলে প্রথমে মেসেজ দিয়ে রাখুন, আমি আমার সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাকে কল করার চেষ্টা করব। যদি কোনো ডাউট থাকে, খুব ইমার্জেন্সি না হলে কল করবেন না, আমার সারাদিন এই কলের পিছনেই চলে যায়। এবং আপনি যদি গ্যাজেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে এই ভিডিওটা তো আর 1-1.5 ঘন্টা লম্বা করতে পারি না। তাহলে এরকম প্রায় 20টা ভিডিও রয়েছে আমার ইউটিউবে, আমার ফেসবুকে, সর্বত্র আপনি গিয়ে ভিডিওগুলো দেখুন, আপনার একটা সম্মুখ ধারণা তৈরি হবে। যারা এখনও গ্যাজেট করেননি, গ্যাজেট আছে কি না আপনার প্রয়োজন সেটা জানতে চাইছেন, তারা আমার ইউটিউব চ্যানেলে যান, অনুপম ফর ইউ। ওই ইউটিউব চ্যানেলের লিঙ্কও, আর যদি আপনি ফেসবুকে দেখছেন এই ভিডিওটা, তাহলে আমি লিঙ্কটাও দিয়ে রাখছি। আপনারা দয়া করে ওখানে যে একটা প্লেলিস্ট করা আছে গ্যাজেট সম্পর্কিত, সেটা ভিডিওগুলো 1, 2, 3, 4, 5টা দেখে নিন, আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। হয়তো দেখবেন যে আপনি ভয় পাচ্ছেন কিন্তু আপনার গ্যাজেটের প্রয়োজনই নেই, কিংবা আপনি এটাও জেনে যেতে পারেন যে আপনার তো এই ভুল, তাহলে আপনার কোন গ্যাজেটটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা কথা বলে দিই, যে কারেকশনাল গ্যাজেটের যে ফরম্যাটটা হয়, ইট ইজ ফর জেনারেল ইনফরমেশন, এটা অনেকে আমাকে রিকোয়েস্ট করে, ওদের কাছে এটা খুব সুন্দর লাগে, কিন্তু আমি তো জানি এটা হচ্ছে কারেকশনাল গ্যাজেট। আর আমি যেটা ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যে গ্যাজেটটা করতে পারে সেটার নাম হচ্ছে সিম্পল নেম চেঞ্জ গ্যাজেট। আচ্ছা, সিম্পল নেম চেঞ্জ মানে হচ্ছে এটা কিন্তু গ্যাজেটটার নাম। নেম চেঞ্জ মানে আপনার নাম পরিবর্তন হচ্ছে না, সেখানে হতে পারে একটা অক্ষর ভুল, হতে পারে একটা সারনেমের একটা অক্ষর ভুল বা সারনেমটা ভুল, কিন্তু গ্যাজেটটার নামই হচ্ছে সিম্পল নেম চেঞ্জ। তার মানে আপনার নেমটা আমি চেঞ্জ করে দিচ্ছি না, ওটার নাম ওটা পাল্টাতে আমি পারবো না, ওটা গ্যাজেট অফিস নাম দিয়েছে, এই গ্যাজেটটার নাম সিম্পল নেম চেঞ্জ, যেটা একমাত্র মানুষ জীবিত থাকা অবস্থায় করতে পারে। মানুষ এক্সপায়ার করে গেলে, মরে গেলে এই গ্যাজেট আর হয় না, সিম্পল নেম চেঞ্জ হয় না। তখন কারেকশনাল গ্যাজেট করতে পারে কারা? যাদের ডকুমেন্টে, ধরুন কারো বাবা মারা গিয়েছে, তো উনি যদি, যেহেতু জীবিত নেই, ওনাদের ছেলে মেয়েদের ডকুমেন্টে যদি বাবার নামটা কোথাও ভুল থেকে থাকে, তাহলে ওনারা যে গ্যাজেটটা করতে পারবে সেটা কারেকশনাল গ্যাজেট। এই কারেকশনাল গ্যাজেটের ভ্যালু কিন্তু ইকুইভ্যালেন্ট নয়, এই যে সিম্পল নেম চেঞ্জ গ্যাজেটার যতটা ভ্যালু, তার ইকুইভ্যালেন্ট কিন্তু নয়। খুব গরম, একটু ঘেমে যাচ্ছি। তো এই কারণে আমি যেটা আপনাকে সাজেস্ট করবো না, সেটা আপনার জন্য বেস্ট। এর জন্য প্রপার 15 দিনের কন্টিনিউ ট্রেনিং নিতে হয়েছে, এবং বিগত 4 মাস ধরে কাজ করছি, 2200-র উপরে গ্যাজেট পাবলিশ করিয়েছি, যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। এই কারণেই আমি বলছি আপনাদেরকে যে আপনার জন্য কোনটা বেস্ট। যখন সিম্পল নেম চেঞ্জটা পসিবল নয়, তখন কারেকশনালটাতে যাবেন, ঠিক আছে? সিম্পল আরেকটা খুব ভাইটাল জিনিস মনে পড়ে গেল, এটা না বললেই নয়। ধরুন কোনো একজন পিতার 4 জন সন্তান, এই 4 জন সন্তানের মধ্যে ধরুন পিতার নাম হচ্ছে, এক জায়গায় আছে এ, আরেক জায়গায় আছে বি। হ্যাঁ, এবার 4 জন সন্তানের কারো কারো ডকুমেন্টে আছে এ, কারো কারো ডকুমেন্টে আছে বি, এবং পিতার ডকুমেন্টে আছে ধরুন বি, এটা কিন্তু নেই পিতার ডকুমেন্টে। তাহলে গ্যাজেট করে দেওয়া যাবে। যদি পিতার ডকুমেন্টে এ এবং বি এই দুটো নামেরই ডকুমেন্ট পাওয়া যায়, তাহলে তো সিম্পলি এটা করেই দেওয়া যাবে, এক্সট্রা কোনো খরচ পড়বে না। কিন্তু এই পিতার নামে যদি শুধু বির ডকুমেন্টই থাকে, এর কোনো ডকুমেন্ট না থাকে, এবং 2 জন সন্তানের ডকুমেন্টে এ লেখা থাকে উনি, তাহলে ইনাদের ডকুমেন্টটা রেফারেন্স দিয়ে উনার গ্যাজেট করে দেওয়া যাবে। কিন্তু এক্ষেত্রে ডিরেক্ট এই ডকুমেন্টসগুলোকে কিন্তু ওনার ডকুমেন্ট হিসেবে কনসিডার করবে না, এখানেই এসডিএম এর প্রয়োজন হয়, এসডিএম, এবং তখন খরচাটা একটু বেড়ে যায়। কিন্তু করে দেওয়া যায়, মানে যেই ব্যক্তি গ্যাজেট করবে, যিনার নামে করবে, ওনার যদি ডকুমেন্ট না থাকে, ওনার সন্তান সন্ততিদের নামেও যদি থেকে থাকে ডকুমেন্ট, সেখান থেকেও কিন্তু গ্যাজেটটা করে দেওয়া যায়, কিন্তু থ্রু এসডিএম ইউজ করে তারপরে এটাকে করতে হয়, খরচাটা বাড়ে। তো এবার যারা ভয় পান যে আমি তো হচ্ছি বি, বা আমার বাবা তো হচ্ছে বি, এবার আমার 2 ভাইয়ের ডকুমেন্টে আছে এ লেখা, আর 2 ভাইয়ের ডকুমেন্টে আছে বি লেখা, তাহলে এবার আমার বাবা যে সিম্পল নেম চেঞ্জ গ্যাজেটটা করবে, সেখানে উনি কিন্তু যে কোনো একটা এ অথবা বিকে প্রথমে বলবে যে আমি প্রিভিয়াসলি আই ওয়াজ নোন ইন দিস নেম, মানে আই হাইদার টু নোন অ্যাজ এ, আমি পূর্বে এ নামে পরিচিত ছিলাম, আমার পিতার নাম এই, আমার অ্যাড্রেস এই, কিন্তু বর্তমানে আই হ্যাভ চেঞ্জড মাই নেম অ্যান্ড শ্যাল হেয়ার আফটার বি নোন এজ বি, আমি আমার নামটাকে বর্তমানে চেঞ্জ করে বি নামে পরিচিত হলাম, একদম স্পষ্ট বলছি। আচ্ছা, এই চেঞ্জ মানে হচ্ছে আমি নতুন নাম ধারণ করলাম না। এই গ্যাজেটে যে দুটো নাম থাকলো, উপরে এ, ভুল নামটা উপরে দেয় সব সময়, শুরু হয় ভুল নামটা দিয়ে, এবং যে ভুল নাম বলতে হচ্ছে পূর্বে আমি যে নামে পরিচিত ছিলাম, এবং সঠিক নাম যেটা নিয়ে আমি এখন চলতে চাইছি সেটাকে শেষে দেয়। তো এই গ্যাজেটে এই দুটো নাম আসার মানেই হচ্ছে এই দুটো নামের মালিকই আমি।
ভবিষ্যতে এই এ এবং বি দুটো নামের মালিকই যে আমি, সেটা কিন্তু প্রমাণ করা যায় এই গ্যাজেটটা দিয়ে। এবার আসি সেই প্রসঙ্গটাতে যেখানে মানুষ সবচাইতে বেশি কনফিউজ হয়। সেটা হচ্ছে এই যে গ্যাজেটটা পাবলিশ করলো, এবার অনেকে ভাবে যাদের ডকুমেন্টে বি আছে তারা তো বিপদে পড়ে যাবে। কেন? কারণ এটাকে সঠিক ঘোষণা করেছে। আবার যাদের ডকুমেন্টে এ আছে তারা তারা ভাবে যে এটাকে যদি সঠিক ঘোষণা না করা হয় তাহলে আমরা বিপদে পড়ে যাব। আচ্ছা, এবার আমার বাবাও বিপদে পড়ে যাবে, কারণ বাবার ডকুমেন্টে তো আছে এ বা বি, এবং তিনি তো এটাকে সঠিক ঘোষণা করলেন, তাহলে বাবার তো বিপদ হয়ে যাবে। না, গ্যাজেট কিন্তু ওরকম নয়। আপনার বাবা এটাকে যদি ঘোষণা করে সঠিক, তাহলে এই এটা যাদের ডকুমেন্টে আছে শুধুমাত্র তাদের উপরেই অ্যাপ্লিকেবল, তারাই এটাকে ইউজ করবে। যারা গ্যাজেটটাকে ইউজ করতে চায় শুধু তাদের উপরে অ্যাপ্লিকেবল, আর যারা ইউজ করবে না তাদের উপরে অ্যাপ্লিকেবলই নয়, তারা যেই ডকুমেন্টটা নিয়ে আছে। যদি এ যাদের সার্টিফিকেটসগুলোতে আছে ওনারা যদি এটাকেই সঠিক রাখতে চায়, তাহলেও এই ব্যক্তি এটাকে সঠিক রেখে বিটাকে ভুল ঘোষণা করতে পারে। তাহলে এ যাদের সার্টিফিকেটে আছে ইনাদেরটা পারফেক্ট হয়ে গেল। আবার উনি ওই সেম ব্যক্তি যদি বিটাকে সঠিক রাখে, এটাকে ভুল ঘোষণা করে, তাহলে এটা বি যাদের নামের ক্ষেত্রে লেখা আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, এদের এটা এফেক্টই করবে না, এবং যে ব্যক্তি গ্যাজেট পাবলিশ করাচ্ছে তাকে কোনো প্রকার এফেক্ট করবে না। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের জানিয়ে দিই, ইনি চাইলে দুটো গ্যাজেটও পাবলিশ করাতে পারেন। একটাতে ইনি বলতে পারেন যে এটা আমার সঠিক নাম, বিটা আমার ভুল নাম। আরেকটা গ্যাজেটে ইনি বলতে পারেন যে বিটা আমার সঠিক নাম, এটা আমার ভুল নাম। ভাইস ভার্সা ইনি করতেই পারেন। তারপরে যেই গ্যাজেটটা যেই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য, সেই সন্তান সেই গ্যাজেটটাকে ইউজ করে নিজের ডকুমেন্টগুলোকে রেকটিফাই বা কারেকশন যেটাই বলুন করতে পারে, আবার না চাইলে নাও করতে পারে, সেটাকে লাইফ লং ওই গ্যাজেটটা ইউজ করতে পারে। কিন্তু কারেকশন করে নেওয়াটা হচ্ছে মাচ বেটার। এটা আমার পার্সোনাল সাজেশন। আশা করি সবগুলো সমস্যা এখানে আলোচনা করতে পারবো না একটা ভিডিওতে। এই জন্য আপনাকে অসংখ্য ভিডিও আমি করে রেখেছি ইউটিউবে, ফেসবুকে, সেগুলো দেখুন, তারপরে আমার সঙ্গে আলোচনা করুন, তাতে আমার উপকার হবে। এমনি আধা ঘন্টা সময় আপনাদের নিয়ে নিলাম, শেষ অবধি আছেন, ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অতি অবশ্যই, কারণ আগামীতে আরও যে আসছে এনপিআর এবং তারপরে যদি আরও এনআরসি আসে সেই সংক্রান্ত ডিসকাশন কিন্তু আমি এই চ্যানেলে, ফেসবুক পেজে এবং আমার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানেই আপডেটগুলো দিয়ে থাকি। আগামী দিনে যেটা আসছে ট্রাইব্যুনাল সংক্রান্ত যে আপডেটগুলো সময়ের অভাবে আমি দিতে পারছি না। নেক্সট ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, সেটা হচ্ছে নাগরিকত্বের প্রশ্নে। ধন্যবাদ, পাশে থাকবেন।